আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বাংলা দ্বিতীয় পত্র নিয়ে অনেকে অনেক বেশি ভয়ে থাকো, বাংলা দ্বিতীয় পত্রের সর্বোচ্চ মার্ক উঠাতে পারো না, জিপিএ 5 মিস হয়। তোমাদের জন্য আমি নিয়ে এসেছি বাংলা দ্বিতীয় পত্রের প্রতিটি পার্টের সর্বোচ্চ নাম্বার উঠানোর কিছু কৌশল। আজকের ক্লাসটিতে আমরা দেখব কিভাবে বাংলা ব্যাকরণের বাংলার নির্মিতি অংশের আবেদনপত্র লেখার সঠিক পদ্ধতি। তোমার যদি আবেদনপত্র মুখস্থ নাও থাকে, যদিও আবেদনপত্র মুখস্থ করার কোনো বিষয় না, সঠিক স্ট্রাকচার জানা থাকলে তুমি কিন্তু এখানে সর্বোচ্চ নাম্বার সিকিউর করতে পারো। আজকের ক্লাসটিতে আমরা তোমাকে শিখাবো কিভাবে আবেদনপত্র লিখলে তোমার যদি কমন নাও আসে, তুমি এখানে 10 আউট অফ 10 নিশ্চিত করতে পারবা। তো চলো ক্লাসটি শুরু করা যাক। একদম শুরুতে আমি তোমার জন্য একটা নমুনা আবেদনপত্র এখানে লিখে রেখেছি। এই আবেদনপত্রটা তোমাকে একটু দেখিয়ে দেই। তোমরা অনেকে এটার সাথে পরিচিত, বিনা বেতনে অধ্যয়নের জন্য অধ্যক্ষ বরাবর অথবা প্রধান শিক্ষক বরাবর একটি আবেদনপত্র লেখো। আজকের এইটাতে আমি এই আবেদনপত্রটা একটু খেয়াল করবা, মনে রাখবা আবেদনপত্র না শুধু, প্রতিটি রিটেন পার্ট আমাদের পরীক্ষায় দেওয়া হয় এইটা দেখার জন্য না যে আমরা ভিতরে কি লিখতেছি, বরং এইটা দেখার জন্য যে আমরা লেখার সঠিক ফরমেশন জানি কি না। তোমার এলাকার কোনো একটা সমস্যা নেই, যদি তোমাকে ফর্মাল একটি লেটার লিখতে হয় তোমার টিএনও বরাবর, তোমার ডিসি বরাবর, তুমি এটা পারবা কিনা, তোমাকে সেইভাবে প্রিপেয়ার করা হয়। এজন্য স্কুল কলেজে আমাদেরকে আবেদনপত্র লেখানো হয় সঠিক স্ট্রাকচার শেখানোর জন্য। এজন্য ভিতরে কি লিখছো এইটা সত্যি ম্যাটার করে না, অবশ্যই সেটা নির্ভুল হতে হবে, কিন্তু তোমার কথাটা কি রকম হচ্ছে, কতটা তথ্যবহুল হচ্ছে, এর চেয়েও বেশি গুরুত্বপূর্ণ সঠিক স্ট্রাকচার আছে কিনা। আমি তোমাকে একটু বলি, বিনা বেতনে অধ্যায়ের জন্য অধ্যক্ষ বরাবর একটি আবেদনপত্র লেখো। এইটাতে এসে ভাইয়া তুমি লিখলা কি, তুমি লিখলা যে সবিনয় নিবেদনে এই যে আমি আপনার বিদ্যালয়ের 10ম শ্রেণীর একজন শিক্ষার্থী অথবা 8ম শ্রেণীর একজন শিক্ষার্থী, আমার বাবা একজন রিক্সা চালক, আমাদের 5 জন ভাই বোনের পড়ালেখার খরচ চালাতে তিনি হিমশিম খাচ্ছে। তুমি এইটা লিখছো। তোমার একজন ফ্রেন্ড লিখছে আমার বাবা একজন দিন মজুর, আর একজন ফ্রেন্ড লিখলো আমার বাবা একজন মাঝি, নদীতে নৌকা চালায়। তো এই যে পার্থক্য, লেখার পার্থক্য হচ্ছে ভিতরে, এর জন্য কি মার্কের কোনো পার্থক্য হবে? কারো বাবা ফার্মার, কারো বাবা রিক্সা পুলার, এর জন্য কি মার্কের কোনো হেরফের হবে? কিচ্ছু হবে না। তুমি কি লিখতেছো ভিতরে এইটা গুরুত্বপূর্ণ না। অবশ্যই গুরুত্বপূর্ণ তোমার লেখায় কোনো স্পেলিং মিস্টেক থাকা যাবে না, নির্ভুল হতে হবে, কোনো প্রকার জড়তা থাকা যাবে না, স্পষ্ট হতে হবে, এইটা ঠিক আছে। বাট মূলত কোনটা দেখে, মূলত দেখা হয় তোমার লেখার স্ট্রাকচারটা ঠিক আছে কিনা। এটা অনেকেই জানো না যে আবেদনপত্রে তোমরা অনেক ফ্রেন্ড আছে যারা আবেদনপত্রটাতে একাধিক পেজ লেখার চেষ্টা করো। আমি যদি একটুখানি তোমাকে দেখাই ভাইয়া, যে একটি পেজ, এইটা ধরো তোমার খাতা, খাতাটাকে আমি খুললাম, খাতাটাকে খোলার পরে এই পাশটাতে একটা পেজ, এই পাশটাতে একটা পেজ, এই যে দুই পাশে তোমার দুটো পেজ রয়েছে, তোমার কিন্তু এই পাশটা তুমি যদি কখনো 2 পেজ লিখতে চাও তাহলে এই পাশ থেকে শুরু করে এইখানে এসে শেষ করতে হবে। যারা 2 পেজ লিখতে চাও আমি তোমাকে সাজেস্ট করব 1 পেজ লিখতে। তুমি 1 পেজ লিখেও এখানে 8 থেকে 9 খুব ইজিলি সিকিউর করতে পারো, কারণ তুমি ভিতরে কত বেশি তথ্য লিখতেছো এইটা ম্যাটার না, তোমার হেডিং ঠিক আছে কিনা, তোমার বডি ঠিক আছে কিনা, এবং তোমার এইটার এন্ডিংটা ঠিক আছে কিনা। একটু খেয়াল করো, একটা আবেদনপত্রে প্রথম যেই স্ট্রাকচারটা দেখা হয় সেটা হলো এই জিনিসটা, যে তোমার প্রতিটি লাইন এক বরাবর থেকে শুরু হয়েছে কিনা। তোমার প্রতিটি লাইন শুরু করতে হবে ঠিক এই জায়গা থেকে। মানে তুমি যদি কোনো কারণে ভাবো যে ঠিক আছে আমি এই জনাবটাকে একটু এদিকে লিখলাম, হ্যাঁ জনাবটা এখানে লেখার পরে, জনাবটা তো এখানে লিখছি, আমি সবিনয় নিবেদনটা এইখান থেকে শুরু করলাম, তুমি এখানে মাইনাস মার্ক খেয়ে যাবা, তোমার এর জন্য মাইনাস মার্ক হবে। কেন ভাইয়া? এটাই স্ট্রাকচার। সবিনয় নিবেদন বা তুমি জনাব লেখার পরে, জনাব লেখার পরে ভাইয়া তোমার কি করতে হবে, জনাব লেখার পরে এই জায়গা থেকে শুরু করতে হবে, জনাব যে জায়গা থেকে শুরু করেছো সেম জায়গা থেকে শুরু করতে হবে সবিনয় নিবেদন। আমার কথা বুঝতে পারতেছো? জনাব যে জায়গা থেকে হয়েছে সবিনয় নিবেদনটা সেম জায়গা থেকে শুরু করতে হবে, মানে এই বরাবর শুরু করতে হবে। এই নিবেদক এইটা এইখান থেকেই শুরু করতে হবে, মানে তুমি চাইলে নিবেদকটাকে এই পাশে লিখতে পারবা না, তাহলে তোমার এই এন্ডিংটার, কনক্লুশনটার স্ট্রাকচার
ভঙ্গ হয়ে গেল এবং এর জন্য তুমি 3 মার্ক আর 4 মার্ক মাইনাস খেয়ে যাবা, তুমি পাস পেয়ে যাবা আবেদনপত্রে। যদি যিনি খাতা মূল্যায়ন করবে সে চাইলে তোমারে মার্ক নাও দিতে পারে, কারণ তুমি স্ট্রাকচারে ঠিক নাই, তুমি চিঠির স্ট্রাকচার করতেছো। চিঠিতে কি করে, এই তারিখটা এই পাশে লেখে, চিঠিতে তারিখটা এই পাশে লেখে, আবেদনপত্রের তারিখটা এই পাশেই লিখতে হবে। তুমি যদি কোনো কারণে এই আবেদনপত্রের তারিখটাকে এই পাশে লিখে ফেলো, তাহলে তুমি মাইনাস মার্ক খেয়ে যাবা। আমার কথা বুঝতে পারতেছো? তাহলে প্রথমত কি দেখতে হবে ভাইয়া, একদম শুরুতে যে জিনিসটা দেখতে হবে তা হলো তোমার তারিখ, বরাবর, অধ্যক্ষ, তারপরে তোমার এই যে তথ্যগুলো, এই তথ্যগুলো ঠিক বরাবর হচ্ছে কিনা। ওকে ভাইয়া বরাবর হচ্ছে। তারপরে দেখবে যে তোমার এই যে হেডিংটা এটা ঠিক আছে কিনা। প্রথমে তোমাকে তারিখ লিখতে হবে, তারপর বরাবর, তারপর অধ্যক্ষ। কেউ ভুলেও অধ্যাক্ষ লিখবা না, অনেকেই অধ্যাক্ষ এখানে আকার দিয়ে ফেলো। আর যারা প্রধান শিক্ষক লিখবা সেখানে মূর্ধন্য ন এবং দন্ত ন এইটা নিয়ে খেয়াল রাখবা, কখনোই বানান ভুল করা যাবে না। তারপরে আসো ভাইয়া, কলেজের নামের ক্ষেত্রে কি করবা, মনে রাখবা বোর্ড এক্সামে কখনোই নিজের স্কুলের নাম দেওয়া যাবে না, নিজের কলেজের নাম দেওয়া যাবে না। কি করতে হবে, এখানে তুমি কয় স্কুল দিতে পারো, অথবা প্রশ্নে, বোর্ড প্রশ্নে যে স্কুলের নাম উল্লেখ আছে তোমাকে সেই স্কুলের নামই দিতে হবে। তুমি এখানে চাইলেও নিজের স্কুলের নাম দিতে পারবা না, এটা ভুলেও দেওয়া যাবে না, দিলেও তোমার ক্ষতি হবে। কারণ কোনো কারণে ওই খাতাটা এমন কারো হাতে গেল, তোমার মার্ক একটু কমিয়ে দিল, বুঝছো কিনা? এইটা ঠিক না, এটা নিষিদ্ধ। কখনোই বোর্ড পরীক্ষার খাতায় নিজের স্কুলের নাম লিখতে হয় না, নিজের কলেজের নাম লিখতে হয় না। প্রশ্নে যেটা আছে সেইটাই লিখবা। তুমি চাইলে সেইটাকে একটুখানি পরিবর্তন করে তুমি তোমার মানে প্রশ্নে যেটা দেওয়া আছে সেটাই লিখতে হবে। যদি প্রশ্নে উল্লেখ থাকে, মানে স্কুলের নাম উল্লেখ না থাকে, তাহলে সেই জায়গায় তুমি ক দিবা। যদি বলে যে তোমার স্কুলের প্রধান শিক্ষক বরাবর একটা আবেদনপত্র লেখো, এরকম থাকে যে স্কুলের নাম উল্লেখ নাই, সেক্ষেত্রে তুমি কি করবা, ক স্কুল ঢাকা শেষ, খ স্কুল ঢাকা শেষ। এখানে মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ দেওয়া যাবে না, বুঝতে পারছো? এরপরে বিনা বেতনে পড়ার জন্য অধ্যয়নের পড়ার জন্য আবেদন, এই যে এইটুকু লিখলা, এইটা হচ্ছে হেডিং। এইটা যদি কোনো প্রকার ভুল না হয় তাহলে এখানে তুমি 3 মার্কস এমনিতে পেয়ে যাবে। এরপর আছে মধ্যে বডি, এই বডিটাকে হতে হবে নির্ভুল, প্রত্যেকটা লাইন এই পাশ থেকে শুরু করতে হবে, এর জন্য তুমি আরো 4 মার্কস পাইবা, এবং শেষের এন্ডিংটার জন্য আরো 3 মার্কস। মানে তুমি এইরকম একটা মাথায় সেট করে নিবা যে আমাকে এই ফুলটা নির্ভুল হতে হবে। লিখিত অংশটা আমাদের পরীক্ষায় আসেই মূলত আমাদের, আমরা লেখার স্ট্রাকচার জানি কিনা সেটা দেখার জন্য। তো তুমি যদি এই পদ্ধতিটা জানো যে একটা আবেদনপত্র এই স্ট্রাকচারে লিখতে হয়, যেই টপিকের উপরেই আসুক তুমি বানায় লিখতে পারবা। কারণ এইটুকু কিন্তু লিখতে পারবে, এইটুকু কিন্তু কখনোই চেঞ্জ হবে না, এইটুকুও কখনো চেঞ্জ হবে না। তাহলে চেঞ্জ হবে কি ভাইয়া, মাঝের কথাটুকু। কারণ মাঝের কথাটুকু যে কথা নিয়েই বলো, তুমি এটা নিজের মতো করে বানায় লিখতে পারবে না 4 লাইন। আরেকটা কথা মাথায় রাখবা, অনেকে ভাবো ভাইয়া আমি এই অংশটাকে বাড়িয়ে লিখবো, অনেক বেশি তথ্য লিখবো। না, যত শর্ট করতে পারো তুমি চেষ্টা করবা এই এক পেজের মধ্যেই কমপ্লিট করতে। তুমি একটা পেজের মধ্যেই কমপ্লিট করে ফেলবা। যদি কোনো কারণে একটা পেজে কমপ্লিট করতে না পারো, সেক্ষেত্রে কি করবা, সেক্ষেত্রে এই পেজটা থেকে শুরু করবা, মানে খাতার এই পাশটা থেকে, হ্যাঁ, খাতা খোলার পরে এই পাশ থেকে শুরু করে এই পাশে শেষ করবা। বাট ভুলেও ভুলেও কি করবা না, তোমার এই যে এই পাশ থেকে শুরু করে এর অপোজিট পাশে চলে যাবে না, এটাও কিন্তু নিয়ম, এটা করা যাবে না। তাহলে তোমরা যে কোনো টপিকের উপর তোমার আবেদনপত্র আসুক, তুমি যদি জাস্ট এই পদ্ধতিটা জেনে রাখো, খুবই সহজ। প্রতিটা লাইন শুরু করতে হবে এক জায়গা থেকে, এবং তোমার এই প্রথমে তারিখ, বরাবর, অধ্যক্ষ বা প্রধান শিক্ষক এগুলো সব এই পাশে থাকতে হবে, নিবেদকটা এই পাশে। আগে কিন্তু নিয়ম ছিল, অনেক আগে আগে আবেদনপত্র নিবেদক এইখানে লিখতে পারতো মানুষ, বাট এইটা এখন লিখলে কিন্তু মাইনাস মার্ক খেয়ে যাবে। তাহলে তুমি যদি এই পদ্ধতিটা অ্যাপ্লাই করো, যে কোনো টপিকের উপর আসো, ইনশাল্লাহ তুমি সর্বোচ্চ মার্ক সিকিউর করতে পারবা। বাংলা ব্যাকরণের কোন কোন টপিকটা বুঝতে তোমার প্রবলেম হয় সেটা আমাদের জানাবা, এবং গুরুত্বপূর্ণ রিটেন পার্টগুলো, বিশেষ করে এবছর যারা এসএসসি 26 দিবা, তোমাদের কিন্তু অলরেডি আমাদের চ্যানেলে আপলোড করা হয়েছে যে কোন আবেদনপত্র 6টি তোমাদের জন্য সর্বোচ্চ গুরুত্বপূর্ণ। ওই 6টি প্র্যাকটিস করলে কভার হয়ে যাবে। আর ওই 6টি যদি পিডিএফ পেতে চাও তাহলে কমেন্ট বক্সে দেওয়া হোয়াটসঅ্যাপ লিংকে যুক্ত হয়ে যাও, এবং
হোয়াটসঅ্যাপ লিঙ্কে ক্লিক করে আমাদের সাথে যুক্ত হয়ে যাও। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে।